রিসার্চে বলছে যে ওটা হচ্ছে অ্যাকিউট থ্রম্বোসিস হতে পারে, মানে রক্তনালীতে রক্তটা জমাট বেঁধে ওটা আর কি হার্ট অ্যাটাক করতে পারে। আচ্ছা, এই আপনার ধরুন হোটেলে গিয়ে কিছু আচ্ছা, এবার যে ওখানে যে কুক আছে সেই কুকের হয়তো কোনো জন্ডিস হয়েছে বা টাইফয়েড আছে, সেখান থেকে আসতে পারে, বা যেখানে অনেকে হয়তো খাচ্ছে সেইভাবে ওটা হতে পারে। মানে বাস ভাই চ্যানেলে আজকে আমরা পেয়ে গেছি ডাক্তার সব্যসাচী ঘোষালকে। আজকে ওনার সাথে কিছু বিশেষ রোগ নিয়ে আমরা আলোচনা করব। আর ডাক্তারবাবু, আপনাকে বাস ভাই চ্যানেলে স্বাগত। নমস্কার। আপনার কাছে প্রথম আমার কোশ্চেন যে এখন বর্ষায় নানা ধরনের রোগ হয়, সেই রোগ থেকে মানুষ বাঁচবে কি করে, বা কি কি রোগ হয়? এই সময় সাধারণত দেখা যায় মানে বিভিন্ন জলবাহিত রোগ, মানে যেগুলোকে আমরা বলে থাকি ওয়াটারবোর্ন ডিজিজ, সেগুলোর মধ্যে হচ্ছে কলেরা, টাইফয়েড, তারপরে জন্ডিস, বিশেষ করে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এগুলো আছে। আর এমনিতে হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া। আচ্ছা, জল থেকে কি কোনো ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, একদম খুব ভালো যেমন প্রশ্ন করেছেন। যেমন আমাদের এখানে অতিরিক্ত জল জমে আছে সব জায়গাতে, এবং কি বলবো, বলতে খারাপ লাগে, সেই জল একদম কালো হয়ে গেছে, এবং সেই জল থেকে দেখা যাচ্ছে পায়ে, আমরা যেটাকে বাংলায় বলি হাজা, ওই হাজার মতো হচ্ছে আঙুলের ফাঁকে ফাঁকে এবং পায়ের তলাতে। আজকেই আমার কাছে বেশ কটা পেশেন্ট এসেছিল, তাদের পায়ে হাজা হয়েছে, লাল হয়ে গেছে এবং প্রচণ্ড চুল করছে, এবং সেটা কখনো কখনো সেকেন্ডারি ইনফেকশন হয়ে, সেকেন্ডারি মানে ওই হাজা তো একটা ফাঙ্গাস হয়, যেটাকে আমরা বাংলায় বলি ছত্রাক, তো সেই হাজাটা থেকে আবার ওটা সেকেন্ডারি ইনফেকশন, মানে ওই জলের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেগুলো থেকে আবার পুঁজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেগুলো আমাদের ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং, যেগুলো হাইলি ডায়াবেটিক কিংবা ডায়াবেটিক। লোক তো বুঝতে পারে না কে কি ডায়াবেটিক। এবারে অনেকেই দেখা যাচ্ছে প্রচণ্ড জ্বর, পা ফুলে গেছে, ইনফেকশন হয়ে গেছে, লাল হয়ে গেছে, পুঁজ হয়েছে, এসে বলছে ডাক্তারবাবু কী করবো? তখন আমরা তাকে বলছি যে আপনি প্লাস্টিক বেঁধে বা গামবুট পরে চলাচল করুন, যাতে ওই জল না লাগে। তো তাদের ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিক থেরাপি আর অ্যান্টিফাঙ্গালগুলো দিয়ে মানে এর কোনো ঘরোয়া প্রতিকার? ধরুন আপনাদের কাছে এমন লোকও আছে যাদের পয়সা খরচা করবার বা ডাক্তারের কাছে আসার কোনো ক্ষমতা নেই। এগুলো প্রথমেই হচ্ছে এটাকে আপনাকে মানে মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আচ্ছা, তো এটা একটাই হচ্ছে নোংরা জল পায়ে লাগতে দেওয়া যাবে না। আমি দেখছি আশেপাশে অনেক মানুষই গামবুট পরে মানে কি বাজার করতে যাচ্ছে, বা দোকান বাজারে বা রাস্তাঘাটে চলাফেরা করছে। এখন যারা অফিসিয়াল জব করে, যেমন আমাদের অনেকে আছে রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, তারা দেখছি জুতো পরেই আসছে, এবং তারা ওই জুতো পরেই সারাদিন, ইভেন হচ্ছে মোজা পরে আসে, তো তাদের তো খুবই অসুবিধা। আচ্ছা, অনেকে বাড়িতে দেখি যে তোমার আপনার কি বলে, কোনো রকমের হাজা হলে বা পা কেটে গেলে বোরোলিন গরম করে সেই জায়গাগুলো দেয়। এটা কি ক্ষতিকর না ভালো? আমরা যখনই জানি যে বোরোলিনের কোনো অ্যান্টিসেপটিক কোনো রোল নেই। আচ্ছা, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ আছে, মলম, ওগুলো লাগাতে হয়। আবার যদি লং টার্ম কিছু খেতেও হয়, এবং যদি দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক থেরাপি একটা কোর্স করা হয়। আচ্ছা, আর যদি সেটা ডায়াবেটিক থাকে, অবশ্যই মানে ডাক্তার দেখিয়ে ওই মানে যে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হয়। আপনি বলছেন এখন বর্ষাকালে যাদের হাজার প্রবলেম বা জলবাহিত কোনো রোগের প্রবলেম, পায়ের মানে স্কিনের দিক থেকে, তাদের গামবুট অবশ্যই পরা উচিত। একদম। এছাড়া পায়ে প্লাস্টিক বেঁধে অন্তত যাওয়া উচিত। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে মানে অবশ্যই দোকান থেকে মলম, স্টেরয়েড জাতীয় মলম লাগিয়ে ওটার সাময়িক উপশম করলে কিন্তু অনেক ক্ষতি। না করাই ভালো। তখন সেটা কিন্তু স্কিন ডাক্তারের পক্ষে বা যারা জেনারেল ফিজিশিয়ান আছে তাদের পক্ষে ওটা খুব চ্যালেঞ্জিং। ওটা এটা অনেকেই আছেন যারা ডাক্তারকে না দেখিয়ে নিজে নিজে ডাক্তারি করেন আর কি, আমার এটা হয়েছে আমি এটা করি, আমি ওটা করি, এটা না করাই। ওই অ্যাকচুয়ালি দোকানে গেলে একটা স্টেরয়েড ক্রিম দিয়ে দিল, অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েড দিয়ে কিন্তু মানে সেটা আরো ক্ষতিকর হয়ে যাচ্ছে, এবং সেটা অনেক লং থেরাপি দরকার হয়, এবং একটা ওষুধের পর আরেকটা ওষুধ এইভাবে করে সেটা ক্ষতি। কিন্তু ডাক্তারের কাছে গেলে অল্প পয়সায় প্রপার চিকিৎসা হলে চিকিৎসা পুরো সুস্থ হয়ে যায়। আচ্ছা, এবার সেকেন্ড কোয়েশ্চেন আপনার কাছে আসি। আমরা অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি যে আপনার এই
করোনার ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনে নানান ধরনের সাইড এফেক্ট হচ্ছে, যেমন হার্ট অ্যাটাক হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। তো এটা কি আপনারা কতটা এটাকে সত্যি এটার একটা সাইড এফেক্ট আছে? এখন কোভিড ভ্যাকসিন নেবার পরে মানে যেটা খুব একটা রেয়ার একটা সাইড এফেক্ট, মানে যেটা বলছে যারা রিসার্চে বলছে যে ওটা হচ্ছে অ্যাকিউট থ্রম্বোসিস হতে পারে, মানে রক্তনালীতে রক্তটা জমাট বেঁধে ওটা আর কি হার্ট অ্যাটাক করতে পারে। আচ্ছা, দেখুন এখন তো মানে মানুষের যে লাইফস্টাইল, তাতে মানুষ খুব জাঙ্ক ফুড খায়, স্মোকিং করে, অ্যালকোহল নিচ্ছে, মানে যে লাইফস্টাইল যে সমস্ত ডিজিজগুলো সেগুলো হচ্ছে, এবং সেগুলো শুধু ওই কোভিড ভ্যাকসিনের উপর চাপিয়ে দিলে কিন্তু হবে না। নিজেদের নিয়মিত ব্যায়াম করতে হবে, শরীরচর্চা করতে হবে, যতটা সম্ভব ফ্রিভাবে থাকতে হবে। হ্যাঁ, এবং টেনশন তো আসবেই, টেনশন আগেও ছিল, এখনো আছে, আগেও সেই সুলতান আমল বলুন কি আমাদের রাজা আমলে অত্যাচার হয়েছে, হ্যাঁ, মানে নানা রকম একটা সমাজে বিশৃঙ্খলা ছিল। এবং এখন আমাদের কি ওই মানে কি এক্সপেকটেশন খুব হাই, ঠিক আছে? তো এবারে মানে কি যে কারণে আমাদের বিভিন্ন রকম লাইফস্টাইল রেজ হচ্ছে, এবং সেগুলো কিন্তু আমাদেরকে লাইফস্টাইলটাকে মডিফিকেশন করেই ঠিক করতে হবে। কোভিডের জন্য সেরকম স্পেসিফিক্যালি কিছু না। কোভিডের ভ্যাকসিনটা এটার ক্ষেত্রে কোনো রকম এফেক্ট মানে আপনি বলছেন একদমই না, বা অল্প অল্প, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওটা মানে অ্যাস্ট্রাজেনেকা ওটা স্বীকারও করেছে যে কোনো কোনো ক্ষেত্রে অনেক হঠাৎ করে একটা। তবে হ্যাঁ, এটা কিন্তু খুব রিসেন্টলি মানে ইয়ং জেনারেশনের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু আমরা পাচ্ছি। এখন যেমন ধরুন 18 থেকে 24 বা 30 এই বয়সের ছেলেরা সবসময় একটা চিন্তা, একটা অ্যাংজাইটির মধ্যে ভোগে, মেয়েরাও তাই। এর কারণটা কি? এখন যেটা হচ্ছে যে মানে আমার যেটুখানি পর্যবেক্ষণ সেটা হচ্ছে মানুষের মধ্যে সহ্য ক্ষমতা একদম কমে গেছে, মানে টলারেন্স। এবার যেটা হচ্ছে যে মানুষ যে একটু যে ধৈর্য ধরবে বা কোনো কাজে, ধরুন আপনি একটা পড়াশোনা করছেন, তার যে একটা এফেক্ট, বা আপনি একটা কাজ করছেন তার যে রেজাল্ট, হ্যাঁ, সেটা মানুষ চাইছে খুব দ্রুত, সবকিছু খুব দ্রুত, মানে লং টার্ম আমাকে আগে, মানে খুব তাড়াতাড়ি আমাকে আগে পেরোতে হবে। হ্যাঁ, এবং কি বাবা মাও চাইছে যে আমার ছেলে এক্ষুনি সবকিছু করে ফেলবে, পড়াশোনাতে এক্ষুনি ফার্স্ট হয়ে যাবে, গান বাজনাতেও অনেক মানে এগিয়ে যাবে। তো সব মানুষ তো সমান হয় না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো জিনিস একটু ধৈর্য ধরে এগোলে, একটু ঠান্ডা মাথায়। এরকমও হয় যে বাচ্চাদের মানে ধরুন এই 18 থেকে 22 বা 25 বছরের ছেলেদের যারা ধরুন কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে, বাবা মারা তাদের উপরে একটা প্রেসার ক্রিয়েট করে, তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে সেকেন্ড হতে হবে, তোমাকে থার্ড হতে হবে। এই যে প্রেসার ক্রিয়েটটাও কি একটা তার এই মানসিকতা যে ভোগে আর কি নানা রকম, এটাও কি তার একটা কারণ? কি শুধু বাবা মা না, এটা কিন্তু সমাজ। দেখুন মানে বাবা মা তো সমাজের বাইরে না, আমরা সবসময় ভাবি কি বাবা মাই মানে মানে যে প্রেশার দিচ্ছে বা কিন্তু বাবা মা শুধু না, আমাদের সমাজ, আমাদের স্কুল, ইভেন আমি দেখেছি আমার মেয়ে স্কুলে যেখানে পড়ে সেখানে একটা মানে মানে ক্লাস 1-এর বাচ্চাকে যে মানে যেইটুকু সিলেবাসে পড়ানো উচিত বা সে যেইটুকু নিতে পারবে, তাকে তা না দিয়ে তাকে অনেক অধিক দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে যদি সেই সিলেবাসটাকেই ওর মতো করে একটু যদি দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো। এইভাবে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সব জায়গাতেই, সমাজের সর্বক্ষেত্রেই একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে এখনই করতে হবে এবং অনেক বেশি বেশি করে করতে হবে, এই একটা ব্যাপার। তবে একটা কথাই বলবো যে আমাদের সমাজকে একটু মানে এটা ঠিক হতে হবে। শুধু বাবা মাকে বলে আপনি, বাবা মাও তো একটা সমাজবদ্ধ জীব, বাবা মা বলুন বা বাচ্চা বলুন, সবাই সোসাইটিতে একটু টলারেন্সটা বাড়াতে হবে, টলারেন্স বাড়াতে। হ্যাঁ, আরেকটা কথা, যেমন আপনাকে বলি, কিছু ছেলে মেয়েরা রাত্রিবেলা নাইট পার্টি করা, ড্রিঙ্কস করা, সিগারেট খাওয়া, এমনকি ড্রাগসও নেয়, এরকম জায়গায় আমার দেখা, মানে ফটোগ্রাফি করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে, এইগুলো ছেলে মেয়েদের উপরে কতটা এফেক্ট ফেলে? অনেক এফেক্ট ফেলে, কারণ ওইটা একটা মানে যে ড্রাগস নেওয়া বা অ্যালকোহল কনজামশন করতে করতে তার মধ্যে দেখা যাচ্ছে যে সে ওটাকে আর মানে ছাড়তে পারছে না, তার অনেক তো সাইড এফেক্ট হয়, যেমন তোমার ফিজিক্যালি অনেক রকম সাইড এফেক্ট হয়, যেমন আমরা এখন অনেক পাচ্ছি কি ফ্যাটি লিভার, তারপরে কি ইনডাইজেশন, গ্যাস্ট্রাইটিস, এই ধরনের সমস্যা পাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে কি মেন্টাল ইরিটেবিলিটি, এটা কি হচ্ছে খুব অস্থির, এবং রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারছে না, হ্যাঁ, সবসময় একটা মোবাইল ঘাঁটছে,
হ্যাঁ, তারপরে মানে যে কোনো জায়গায় যে একটু যে বসা, যে একটু বসে একটা যে বই পড়া বা একটা কিছু শোনা, একটা গান শোনা, সেই সব দিকে কিছু নেই। হ্যাঁ, সবসময় একটা ইরিটেবিলিটি, মানে একটা অস্থিরতা ভাব। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন যে ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভারটার মেন ইয়ে কি, মানে কি, মানে কারোর যে ফ্যাটি লিভার আছে সে ডাক্তারের কাছে না এসে সে জানবে কি করে বা বুঝবে কি করে? ফ্যাটি লিভারটা বোঝা যায় যে মানে কি, মানে আমাদের কাছে মাঝে মাঝে এসে কমপ্লেন করবে যে ডাক্তারবাবু আমার পেটের ডান দিকটা, মানে যে বুকের নিচে আর পেটের ওপর দিকটা, ডান দিকটা একটু ভারী ভারী লাগছে, হাঁটাচলা করলে একটু ভারী ভারী লাগছে, একটু ইনডাইজেশন হচ্ছে, মানে হজম হচ্ছে না ঠিকঠাক, আর একটু ব্যথা ব্যথা করছে, একটু ভারী ভারী করছে। তো এটা এটা মানে কি দেখার পর মানে আমরা তার একটা হিস্ট্রি নিই যে তার লাইফস্টাইল কেমন। আচ্ছা, হ্যাঁ, যে সে মানে মানে কখন ডিউটি যায়, বা কোন সময় সে ব্রেকফাস্ট করে, কখন সে লাঞ্চ করে, কখন ডিনার করে, এই ধরনের, বা কোনো ড্রাগস, বা আপনি যেটা বললেন যে কোনো যে অ্যালকোহল মানে যে কনজামশনের কোনো হিস্ট্রি আছে নাকি। তো সেইগুলো আমরা হিস্ট্রি নিয়ে মানে মানে ওনারাই এসে বলেন, যখন দেখা যায় যে 1 মাস 1.5 মাস মতো জিনিসটা আর কি মানে ফিল করছেন, তখন নিজেরা চেষ্টা করেন প্রথমে যে একটু টাইমে খাওয়া দাওয়া করে যতখানি যা করা যায়। যখন সেটা করতে, যখন দেখা যায় সেটা কিছু হচ্ছে না, তখন আমাদের কাছে আছেন। তখন আমরা পেটে হাত দিয়ে দেখে বা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে আমরা বুঝি যে একটা ফ্যাটি লিভার হয়েছে। আচ্ছা, তখন তাকে আমরা সেই মতো, বা অনেক সময় গলব্লাডার স্টোন থেকে এটা হতে পারে। গলব্লাডারের স্টোনটা কি খাওয়া দাওয়া থেকে হয় না এটা কোনো একটা স্পেসিফিক কারণে হয়? এটাও কিন্তু একটা মানে কি লাইফস্টাইল ডিজিজ, যেমন ফাস্ট ফুড, মানে মানে ফাস্ট ফুড একটা খুব বড় কারণ। পেটের রোগের একটা কম্পালসারি হচ্ছে ফাস্ট ফুড, যে এটা বেশি খাবে তার একটা সাইড এফেক্ট একটা সময় গিয়ে সে তার আসবেই। এবং যেটা আপনি বললেন যে একটু আগে যে পেটে যে সমস্ত ওয়াটারবোর্ন ডিজিজ হচ্ছে, আপনার কলেরা হতে পারে, তারপর টাইফয়েড হতে পারে, তারপর জন্ডিস হতে পারে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলো তো আছেই। আপনার ধরুন হোটেলে গিয়ে কিছু হোটেলে গিয়ে, আচ্ছা, এবার যে ওখানে যে কুক আছে, সেই কুকের হয়তো কোনো জন্ডিস হয়েছে বা টাইফয়েড আছে, সেখান থেকে আসতে পারে, বা যেখানে অনেকে হয়তো খাচ্ছে সেইভাবে ওটা হতে পারে, মানে ওটা একটা মানে কি কন্টামিনেশন হতে পারে। তার মানে আপনি বলছেন যে জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করাই বেটার, যতটা অ্যাভয়েড করা। হ্যাঁ, জাঙ্ক ফুড তো যেমন কোল্ড ড্রিঙ্ক, অনেকে আছে দেখছি রাস্তা দাঁড়িয়ে রেগুলারই একটা করে কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, আমি রাস্তাঘাটে আসতে দেখতে পাই যে অনেক ছেলেরা এক হাতে একটা রোল, এক হাতে একটা সিগারেট, আবার মাঝে মাঝে দেখি আবার সেইগুলো তো মানে একটা কোলেস্ট্রল, মানে একটা আপনার মানে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে মানে কি হাই ক্যালোরি। হ্যাঁ, তো তাতে তো তার ওবেসিটি বাড়বে, ফ্যাটি লিভার হবে, তারপর সে ডায়াবেটিক হতে পারে। এখন তো এই জন্যই দেখা যাচ্ছে খুব কম বয়সে ডায়াবেটিস, হাইপারটেনশন গুলো সব হয়ে যাচ্ছে, ওবেসিটি আসছে। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখা যায় এখন কম বয়সী ছেলে মেয়েদের সুগার, যেমন ধরুন 20-22 বছরের ছেলে মেয়ে, 25 বছরের ছেলে মেয়ে, এদেরকে সুগার। এই কারণটা কি? এত কম বয়সে আমরা কোনোদিন আমাদের যখন ধরুন বাবা বা দাদুকে দেখেছি আর কি, তারা 50 বছর পার করেছে, তখন তাদের হয়তো সুগার হয়নি, তখন হতোই না। যাই হোক, তো এখন এই কম বয়সী ছেলে মেয়েদের সুগার হওয়ার কারণ কি? হ্যাঁ, এবার এটা হচ্ছে যে 20-25-এ যেগুলো দেখা যায়, মানে সেগুলো হচ্ছে কি জুভেনাইল ডায়াবেটিস, মানে 20-25 বা আরো কম বয়সে। আচ্ছা, তো তাদের যেটা হয় যে মানে বিটা সেল থেকে ইনসুলিনটা তৈরি হয় না। আচ্ছা, হ্যাঁ, তো মানে সেগুলো হচ্ছে জেনেটিক্যাল ডিজিজ। তো ওগুলো খুব কম বয়সে হতে পারে, এবং 20-22-এ ওগুলোই দেখা যায়। কিন্তু আমরা যেগুলো এখন চেম্বারে পাচ্ছি সেগুলো খুবই আনএফেক্টেড। মানে আগে যেগুলো দেখা যেত যে মানে আপনি যেটা বললেন যে অ্যাবাভ 50 দেখা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে মানে বয়স হয়তো 30 বছর, দেখা গেল হঠাৎ করে দেখা গেল সে এলো ডাক্তারবাবু, সেটা খুব দুর্বল লাগছে, একটু রোগা হয়ে যাচ্ছে, একটু ওয়েট কমে যাচ্ছে, দেখা যাচ্ছে তার সুগার টেস্ট করে 400 হয়ে বসে আছে, 400 তার এজ অনুযায়ী। হ্যাঁ, মানে বয়স হচ্ছে হয়তো 35, হ্যাঁ 35 কি 40 কি 32 এরকম, তো দেখা যাচ্ছে সুগারে বসে আছে 400-500। তো এগুলো কিন্তু লাইফস্টাইল মানে ডিজিজ, এবং এগুলো আমাদের কন্টিনেন্টাল যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেখানে এগুলো বেশি দেখা যায়। কারণ আমাদের যে ফুড হ্যাবিট, সেখানে আমরা মূলত খাই 1 থালা ভাত, হ্যাঁ, বা 4-5টা রুটি, পুরোপুরি হচ্ছে কি মানে মানে কার্বোহাইড্রেট ডায়েট। আমাদের যে সময় যে মানে ডায়েট মিলটাতে মানে ম্যাক্সিমাম থাকে হচ্ছে কার্বোহাইড্রেট।
হ্যাঁ, কিন্তু আমাদের যারা বিদেশ মানে অন্যান্য কান্ট্রিগুলোতে, যেমন ইউরোপিয়ান কান্ট্রি বলুন বা আমেরিকা বলুন, ওরা সাধারণত কার্বোহাইড্রেট একটু কম নেয়, ওদের কার্বোহাইড্রেটটা কম থাকে, ওরা প্রোটিন ডায়েটটা বেশি নেয়। তো যেই কারণে ওদের মানে যে সুগারটা কম হয়। আচ্ছা। আর আমরা যেহেতু কার্বোহাইড্রেটটাই আমরা বেশি খাই, আমরা ভাত খাই অনেক বেশি পেট ভরে, হ্যাঁ, আমরা কম, আমরা আমাদের বাড়িতে কাজের লোক সব কাজ করে দেয়, আমরা নিজের কাজটা নিজে কম করি। যেমন আমরা একেবারেই কিন্তু হার্ড ওয়ার্কিং নেই, মানে শরীরচর্চা আমরা কিছু করি না। ইভেন হাঁটতে সকালে উঠলাম, ফ্রেশ হলাম, খাবার দাবার খেলাম, হ্যাঁ, এবং একটু যে হেঁটে যাবো তাও না, এখান থেকে টোটো ধরলাম, ওখানে নামলাম, লেগে ওখান থেকে ট্রেন ধরলাম, এরকম একটু যে হেঁটে। তো আমরা মানে এটা সবাইকেই বলি, যাদের যারা মানে বিশেষ করে হাইপার টেনশন বা যাদের সুগার আছে তাদেরকে আমরা বলি, তারা এখন অনেকেই করছে, হয়তো বাসে নামলো, একটু আগে স্টপেজে নেমে 1 কিলোমিটার মতো হেঁটে গেল, তো তাতে দেখা যাচ্ছে তারা অনেকটা ভালো থাকছে। মানে শরীরকে আপনি বলছেন যে একদম মানে ওই রিক্সা বা অটোয় করে না গিয়ে সেটা হচ্ছে প্রয়োজনে করতে হবে, প্রয়োজনে। হ্যাঁ, যখন আমার টাইম নেই আমি তো পারবো না, মেয়েকে আনছি স্কুলে, দৌড়ে গেলাম বা অফিস থেকে, যখন আমার হাতে টাইম আছে আপনি বলছেন যে একটু হেঁটে যাও, হ্যাঁ, যাতে শরীরটা কাজ করে। এবং সেটা যে সকালে উঠেই খুব ঘটা করে টাইমলি ঘুম থেকে উঠলাম 6টা, সেরকম দরকার নেই। আচ্ছা, সেটা তো করলে খুব ভালো, মুক্ত আছে হাঁটতে পারলে খুব ভালো। অনেকেই হাঁটে যারা বিভিন্ন রকম রোগে আক্রান্ত, হয়তো কারো আগে একবার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে, বা হয়তো ডায়াবেটিক বা হাইপারটেনসিভ, হাইপার কোলেস্টেরল আছে, তারা আমি দেখেছি রোজ সকালবেলা হাঁটতে যান। আমি হয়তো মর্নিংয়ে কোনো পেশেন্ট দেখতে গেলাম, তখন হয়তো দেখতে পেলাম, তো সেগুলো দেখি। কিন্তু ইয়ং জেনারেশনকে বলবো, যাদের ঘুম থেকে ওঠার খুব একটা সকাল সকাল মানে সম্ভব না, বা যারা অনেক রাত করে ফেরে, যারা ওয়ার্ক ফ্রম হোম করে, তাদের আরও মানে সমস্যা। ওয়ার্ক ফ্রম হোম এটা নিয়ে একটা বড় একটা ব্যাপার। ওয়ার্ক ফ্রম হোম, আজকে একটা পেশেন্ট এসেছিল, বলছে আমি একটা ইউএসএ বেসড কোম্পানিতে চাকরি করি, তো আমার হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। আমি বললাম এটা তো খুবই খারাপ। এটা কিন্তু সত্যি, আমরা যেমন ধরুন ওয়ার্ক ফ্রম হোম বলতে আমি একটা টাইমে খাওয়া দাওয়া করে কম্পিউটার নিয়ে বসে পড়লাম, এবং আমি করছি 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছি, তো সেক্ষেত্রে আমার তো ফিজিক্যাল এক্সারসাইজ কিছুই হচ্ছে না। তবু যারা অফিস যাচ্ছে তারা তো একটু অন্ততপক্ষে দৌড়ে গিয়ে ট্রেনে উঠছে, কি বা বাস থেকে নেমে একটু হাঁটলো, দৌড় ঝাঁপ হচ্ছে, এই দেখে তাও হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে একটা টাইমে সকালবেলা বা বিকেল, বিশেষ করে মর্নিং টাইমটা একটু হাঁটা দরকার। যাই হোক, আমরা ডাক্তার সব্যসাচীর থেকে অনেক কিছু জানলাম বা শুনলাম। তো ডাক্তারবাবুকে আমরা নেক্সট আবার আমাদের চ্যানেল পাবো, আমরা সেটাই আশা করি।